তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো প্রথম সূত্র হচ্ছে কি, তোমার সিস্টেম প্রদত্ত তাপ শক্তির কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং অবশিষ্ট অংশ কাজ সম্পাদন করে। ঠিক আছে? মানে তুমি ধরো এটা যদি এটা সিস্টেম চিন্তা করো, পরিবেশ থেকে তুমি যদি সিস্টেমে যদি তাপ দাও কি পরিমাণ, তাহলে এই তাপটা সে কিভাবে ইউজ করবে, সে প্রথমে নিজের কিছু তাপমাত্রা বাড়াবে, মানে ইন্টারনাল এনার্জি বাড়াবে, আর বাকি কাজটা, বাকি তাপটা সে কাজে রূপান্তর করবে। ঠিক আছে? কোনো সিস্টেমকে তাপ দিলে হয় আয়তন বৃদ্ধি পেতে পারে, ফলে আমি কাজ পাবো, অথবা অভ্যন্তরীণ, অথবা না মানে এবং অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয়, ফলে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এই দুইটা জিনিস হয়। তো ধরো তুমি ডেল কিউ পরিমাণ তাপ দিছো, সেটা ডেল ইউ পরিমাণ অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করবে, এবং ডেল ডব্লিউ পরিমাণ কৃত কাজ পাবা। তো এগুলা কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে, তুমি যদি মানে পরিবেশ থেকে যদি সিস্টেমে তাপ যায় তাহলে ডেল কিউ পজিটিভ, যদি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় তাহলে ডেল ইউ পজিটিভ, যদি সিস্টেম আমাকে কাজ দেয় তাহলে কি ডেল ডব্লিউ পজিটিভ। এর বাইরে উল্টা জিনিস ঘটলে সবকিছু নেগেটিভ হবে। যেমন সিস্টেম আমাকে কাজ না দিয়ে যদি আমি সিস্টেমে বা পরিবেশ থেকে কিছুটা সিস্টেমের উপর কাজ করে, মানে সিস্টেমকে চাপ দিয়ে নিচে নামায় ফেলে বা যে কোনো ধরনের কাজ করে, তাহলে সেটা হবে কি নেগেটিভ। পরিবেশ কাজ করে সিস্টেমের উপর নেগেটিভ। সিস্টেম অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায় তাহলে সেটা নেগেটিভ হবে। সিস্টেম তাপ বর্জন করলে পরিবেশে, তখন সেটা কি নেগেটিভ হবে, ডেল কিউ নেগেটিভ হবে। প্রথম ম্যাথটা দেখো। হ্যাঁ, তাপগতিবিদ্যা একটি সিস্টেমের একটি নির্দিষ্ট ভর গ্যাসের চাপ এমনভাবে পরিবর্তন করা হলো গ্যাসটি 20 জুল তাপ ত্যাগ করল। তার মানে কি পরিবেশের তাপ কি ত্যাগ করছে, এবং গ্যাসের উপর 8 জুল কাজ হলো, মানে গ্যাসের উপর আমি কাজ করছি, পরিবেশ থেকে কাজ আসছে গ্যাসের উপর, সিস্টেমের উপর। প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি 30 জুল হলে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত? তা আমরা জানি কি ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডব্লিউ, বা ডি ইউ সমান কি ডি কিউ মাইনাস ডি ডব্লিউ। দেন আমার ডি কিউ কত, -20, কারণ 20 জুল কি ত্যাগ করছে। ডি ডব্লিউ হচ্ছে কি -8, কারণ গ্যাসের উপর কাজ করা হয়েছে। তাহলে এগুলো ইয়া করলে -12 জুল আসে। তো ডি ইউ হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। পরিবর্তন জিনিসটা কি হবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ঠিক আছে? তো আমার ফাইনাল সমান কত হবে, তাহলে ইনিশিয়াল প্লাস পরিবর্তন। তো ইনিশিয়াল ছিল 12, 33, পরিবর্তিত হয়েছে -12, তাহলে থাকবে কত, 18 জুল। তাহলে পুরো ব্যাপারটা কেমন, আসলে ঘটনা কি ঘটছে, সিস্টেম তার অভ্যন্তরীণ শক্তি খরচ করে কাজটা করছে। ঠিক আছে? হুম। তাপ ত্যাগ করছে না 20 জুল। হ্যাঁ। তো বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ার তাপগতিবিদ্যার প্রথম সূত্রটির রূপ কেমন হয়? আমরা যে প্রথম যে সূত্র শিখলাম, এই যে ডেল কিউ ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ, এটা হচ্ছে আমাদের তিনটা প্রসেস আছে, সমচাপ, সম আয়তন, আরটা কি, আরো দুইটা আছে, রুদ্রতাপীয়, আরটা হচ্ছে টেম্পারেচার যেটা কনস্ট্যান্ট থাকে আর কি, সমতাপ মেবি। আচ্ছা, তো সমচাপে কি হয়, আমার প্রেশারটা কনস্ট্যান্ট থাকে, আমার পুরো সিস্টেমে আমি প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখি, বাকি সব এদিক সেদিক করবো। তো দেখো ডেল কিউ ডেল ইউ ডেল ডব্লিউ, এর এই ডেল ডব্লিউ সমান আমরা কি জানতাম, পি ডেল ভি। ঠিক আছে? তাহলে এটা আসলে কি প্রকাশ করে, কাজ প্রকাশ করে, তাহলে কাজ সমান পি ইন্টু ডেল ভি। ঠিক আছে? আর আমি যদি গ্রাফ আঁকতে চাই, ধরো পিভি এটা গ্রাফ, তো পি তো কনস্ট্যান্ট তাই না, এই যে পি যে কনস্ট্যান্ট লাইন গেছে, ভি চেঞ্জ হচ্ছে, পি কিন্তু কনস্ট্যান্ট।
ঠিক আছে। আর আর এটা যে এরিয়াটা সেটা তো পিবি বা পিডিএলভি, সেটা কিন্তু কাজ প্রকাশ করতেছে। হ্যাঁ, এখানে একটা ম্যাথ আছে দেখো। পৃষ্ঠে যদি একটা সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, 300 প্যাসকেল স্থির চাপে ধীরে ধীরে 600 জুল তাপ শক্তি সরবরাহ করায় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ হলো 900 জুল। গ্যাসের আয়তনের পরিবর্তন নির্ণয় করো। তাহলে আমরা যে কি জানলাম, এটা কি 300 প্যাসকেল স্থির চাপে, তার মানে আমার চাপটা কি স্থির, তাহলে কি সমচাপ প্রক্রিয়া। ঠিক আছে। ধীরে ধীরে 600 জুল তাপ শক্তি সরবরাহ করছে, তার তাপ শক্তি সরবরাহ করছে 600 জুল, সেটা ডেল কিউ সমান কত হবে 600। সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ হচ্ছে 900, তাহলে ডেল ডব্লিউ সমান কত 900। পি হচ্ছে 300 প্যাসকেল। এরপর বলছে গ্যাসের আয়তনের পরিবর্তন নির্ণয় করো। আমরা জানি যে কাজ সমান পি ডেল ভি। ডেল ভি হচ্ছে আমার আয়তনের পরিবর্তন, তাহলে ডেল ভি সমান কত 900/300 3 মিটার কিউব। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি পাবে কি গাণিতিক যুক্তি সহকারে উপস্থাপন করো। তো অভ্যন্তরীণ শক্তির আমরা কি জানি, ডেল ডেল কিউব ইকুয়াল ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। তো ডেল ইউ সমান হয় কি, এদেরকে বিয়োগ করলে যেটা পাবো কত -300 জুল আসে। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কত বা কত কমবে, 300 জুল কমবে। এটা অবভিয়াস, তুমি দিছো ওরে 600 জুল, কাজ করাইছো 900 জুল, তাহলে কি বাকি 300 জুল নিজের থেকে খরচ করা লাগবে ওর। তারপর সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো, সম আয়তন যেতে তাহলে কি ভি হচ্ছে ফিক্সড। ভি যদি ফিক্সড হয় তাহলে কি ডেল ভি কি জিরো না, তো ভি কনস্ট্যান্ট জন্য ডেল ভি জিরো। তাহলে ওয়ার্ক ডাউন সমান আমরা কি জানি পি ডেল ভি। তাহলে ডেল ভি জিরো, তাহলে এখানে কোনো কাজই হচ্ছে না। এটা অবভিয়াস, তুমি সিস্টেম ধরো এটা। ঠিক আছে। তো এখানে যে গ্যাসটা আছে ওটাকে তুমি আয়তন বাড়াচ্ছ না, এটা যেরকম দেখতে, তুমি ভিতরে ধরো প্রেসার টেম্পারেচার চেঞ্জ করছো, এরকমই দেখতে আছে। ঠিক আছে। তাহলে এটাতে তো কোনো কাজ হলো না। কাজ হবে কখন, যখন আমার এই ঢাকনার উপরে উঠবে। নর্মালি এগুলো ইঞ্জিনের সিলিন্ডার আছে না, ইঞ্জিন যেভাবে কাজ করে আর কি, এখানে একটা এরকম একটা রড থাকে, কানেক্টিং রড, সেখান থেকে আমার পাওয়ারটা যায় আর কি। এটা যখন এক্সপ্যানশন হয় এটা উপরে ওঠে, আর এটা যখন এটা যদি নিচে নামে তাহলে এটা আবার নিচে নামে, এভাবে আসলে আমরা কাজটা পাই। তো এটা যদি আমার ঢাকনা যদি উপরে নিচ নাই করে, তাহলে আমরা তো কাজ পাবো না। ঠিক আছে। এই জন্য ডেল ভি ইকুয়াল জিরো হলে কাজ হচ্ছে জিরো। তার মানে আমি যত হিট দিব সেটা কি হবে, তার টেম্পারেচার বাড়াবে, মানে ইন্টারনাল এনার্জি বাড়াবে। আমি যদি কিউ দেই তাহলে টেম্পারেচার কি, টেম্পারেচার হাই হবে। সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 কেজি এক পরমাণু গ্যাস স্থির আয়তনে 300 জুল তাপ গ্রহণ করে, 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রাপ্ত হয়। কৃত কাজ নির্ণয় করতে বলছে, প্রতি কিলোগ্রামে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করতে বলছে। স্থির আয়তন, তাহলে ডেল ভি কত, তাহলে কৃত কাজ কত হবে, ঠিক আছে। প্রতি কিলোগ্রামে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দেখা, তো অভ্যন্তরীণ শক্তি কত পরিবর্তন হয়েছে আমরা জানি কি, এটা কিন্তু ডেল কিউ সমান ডেল ইউ, যেহেতু জিরো এটা বাকিটা। ঠিক আছে। যতটুকু দিবা ততটুকু কি ডি ইউ হবে। 300 জুলই অভ্যন্তরীণ শক্তি বাড়ছে, 5 কেজিতে হয়েছে এত, তাহলে আমার 1 কেজিতে কত হবে, 60 জুল মেবি। হ্যাঁ, 60 জুলই। ঠিক আছে। এরপর এটা দেখো, সমষ্ণ আর কি, সমতাপ না সমষ্ণ, মানে উষ্ণতা সেম থাকবে, মানে টেম্পারেচার সেম থাকবে। হুম। হ্যাঁ, আয়তন পরিবর্তন হইতে পারে, মানে এটা টেম্পারেচারটা আমি সেম রাখবো,
মানে আমার ইন্টারনাল ইন্টারনাল এনার্জি কোনো পরিবর্তন হবে না। মানে ডেল ইউ সমান কত, জিরো হবে। কারণ টেম্পারেচার সেম থাকলে ডেল ইউ সেমই থাকে, জিরোই হয়, মানে ইন্টারনাল এনার্জি সেমই থাকে। টেম্পারেচার বাড়লে ইন্টারনাল এনার্জি বাড়ে, টেম্পারেচার কমলে ইন্টারনাল এনার্জি কমে। তাহলে ডেল ইউ ইন্টারনাল এনার্জির পরিবর্তন কি হবে, জিরো হবে। তার মানে আমি যতটুকু আমি হিট দেব ততটুকু কি কাজ পেয়ে যাব। আচ্ছা, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট যেটা রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয় আমরা কি দেখছিলাম, হিট ঢুকেও না বেরও হয় না। তাহলে ডিকিউ সমান কি হবে, ডিকিউ সমান কি, এটা সমান জিরো হবে না, যদি হিট দিচ্ছিও না বেরও হচ্ছে না, তাহলে এটা সমান কি জিরো। ডেল কিউ সমান কি জিরো। তাহলে ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ ইকুয়াল জিরো। ডেল ইউ ইকুয়াল ডেল ডব্লিউ ইকুয়াল কত আসে, মাইনাস ডেল ইউ। এই লেখাটা মিনিং কি, এই লেখাটা মিনিং হচ্ছে আমার যদি সিস্টেম থেকে কাজ পেতে চাই তাহলে আমার সিস্টেম সেটা দিবে কি হবে, ইন্টারনাল এনার্জি থেকে। ইন্টারনাল এনার্জি হ্রাস করে কাজ দিবে। হ্যাঁ, বাইরে থেকে দিচ্ছিও না নিচ্ছিও না। আমি যদি কাজ সিস্টেম থেকে পাইতে চাই তাহলে ইন্টারনাল এনার্জি থেকে আমার কি খরচ করে আমাকে কাজ নিতে হবে। আর আমি যদি সিস্টেমের উপর কাজ করি তাহলে সেটা তার ইন্টারনাল এনার্জি কি বৃদ্ধি করবে। ঠিক আছে? আমি যদি এই সিস্টেমের উপর কাজ করি তাহলে মাইনাস ডেল ডব্লিউ ইকুয়াল কি আসে, ডেল ইউ, সেটা কি তার ইউ কে বৃদ্ধি করবে। বুঝতে পারছো? এই যে দেখো, প্রসারণে যখন প্রসারিত হয় তখন ডেল ডব্লিউ মানে সিস্টেম কাজ করে, অন্তঃ শক্তি হ্রাস পায়। আর যখন সংকোচন হয় তখন কি সিস্টেমের উপর কাজ করা হয় এবং অভ্যন্তরীণ শক্তি হ্রাস বৃদ্ধি পায়। এটা দেখো। হুম, তুমি এ থেকে বি পয়েন্টে নিয়ে গেছো। আচ্ছা, এই পয়েন্ট গুলো আর কিছুই না, এগুলো হচ্ছে তোমার প্রেশার আর আর ভলিউমের মান আর কি। ঠিক আছে, কত প্রেশার আর কত ভলিউম ওই পয়েন্ট গুলা এগুলা ডিফাইন করে। তো তুমি এ থেকে বি তে নিয়ে গেছো, তো বোঝা যাচ্ছে এখানে দুইটা পদ্ধতিতে দুই ভাবে নিয়ে গেছো, একটা হচ্ছে এভাবে, আর একটা হচ্ছে তোমার এসিবি পথে। এসিবি পথে নেওয়ার সময় তোমার সিস্টেমে 80 জুল তাপ প্রবাহিত হইলো, সিস্টেম 30 জুল কাজ করলো। আর এডিবি পথে যদি সিস্টেম, সরি, এডিবি পথে সিস্টেমে কত তাপ প্রবাহিত হবে যদি কাজ হয় 10 জুল। ঠিক আছে, তারপর পরের প্রশ্নটা দেখো, যদি সিস্টেমকে বি থেকে এ তে সরাসরি আনা হয় তখন সিস্টেমের উপর 20 জুল কাজ করা হয়। বি থেকে এ তে আনলে সিস্টেম কত তাপ গ্রহণ বা বর্জন করবে। আচ্ছা, তারপর ইউ এ ইকুয়াল 0, ইউ ডি ইকুয়াল 40 জুল, এডি ইকুয়াল। ঠিক আছে, আরে এটা সম্ভবত বোর্ডে আসছে। তো দেখো তুমি সলিউশন দিকে যাই আমরা। আমরা আমরা এসিবি এর ক্ষেত্রে হিসাবটা করি। ঠিক আছে, এসিবি এর ক্ষেত্রে হিসাবটা করলে ডি ডি কিউ ইকুয়াল কি লেখা যায়, ডি ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। ডেল ইউ কে আমি লিখলাম কি, ইন্টারনাল এনার্জি পরিবর্তন, সেটা বি এর বি মাইনাস এ, মানে বি তে তার ইন্টারনাল এনার্জি কত, মাইনাস এ তে ইন্টারনাল এনার্জি। এটা তো ইন্টারনাল এনার্জি পরিবর্তন, সেটা লিখলাম। সে পরিবর্তন আমি বের করলাম, কত আসে, 50 জুল। তার মানে এ থেকে বি তে তুমি যেভাবে নাও না কেন তোমার ইন্টারনাল এনার্জি পরিবর্তন কত হবে। আমার এখানে ডিকিউ কত, 80 জুল দিছি, আর ডেল ডব্লিউ কত পাইছি, 30 জুল। ঠিক আছে, তা এরই পথে আমার কাজ করতে হয় 10 জুল। তা আমি যদি আবার সিস্টেমটা লিখি, ঠিক আছে, ডি কিউ এডিপি ইন্টারনাল যে পরিবর্তন, আর এটা জানি কত এবার 10 জুল। এটা আমি আগে সিস্টেম থেকে বাইর করছি, কত আসছে, 30 না 50 আসছে। তাহলে আমার কত কাজ দেওয়া লাগতেছে, কত, 60 জুল দেওয়া লাগতেছে। বুঝতে পারছো? আর বলবো এটা।
যদি সিস্টেমকে বি থেকে এ তে আনা হয় তখন সিস্টেমের উপর 20 জুল কাজ হয়। তখন সিস্টেম কত তাপ গ্রহণ অর্জন করে এটা পারবা? ইকুয়েশন একটাই, এটা যখন বি থেকে এ তে আনবা তখন তোমার ইন্টারনাল এনার্জি কত হবে? আগে ছিল 50, এভাবে -50। বি থেকে উল্টা 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 কাজটা করতেছি। তারপর ডেল ডাব্লিউ কত? -20 জুল হবে। সিস্টেম হবে 20 জুল কাজ করা লাগছে। তো সিস্টেম কত তাপ বর্জন করবে? -70। ঠিক আছে? তারপর দেখো ইউ এ ইকুয়াল 0, মানে এই অবস্থায় ইন্টারনাল এনার্জি ধরো 0। ইউ ডি, ডি হচ্ছে এখানে, এখানে ইন্টারনাল এনার্জি হচ্ছে 40 জুল। তাহলে এ বি এবং ডিবি পথে শোষিত তাপ নির্ণয় করো। মানে তুমি যদি এ থেকে বি তে যাও অথবা ডি থেকে বি তে যাও তাহলে শোষিত তাপ কত হবে আর কি, যখন তোমার ইউ এ ইকুয়াল 0। হুম হুম। বুঝছো? আচ্ছা, আচ্ছা, এই অন্তঃস্থ শক্তির ম্যাথ। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে যাই। এটা একটু পড়ো তো। হুম। সি বিন্দুতে গ্যাসের অন্তঃস্থ শক্তি কত এটা বের করতে বলছে তোমাকে। এটা আদর্শ গ্যাসের আবর্তক তাপগতি পদ্ধতি এ বি সি এ তে নিয়ে যাওয়া হলো। এই বিন্দুতে গ্যাসের অন্তঃস্থ শক্তি হচ্ছে 0। এখানে কি মানে ইউ এ ইকুয়াল 0। বি বিন্দুতে কত? 50 জুল। বি থেকে সি তে গেলে, বি থেকে সি তে গেলে গ্যাস করতে শোষিত তাপ 90 জুল। ঠিক আছে? আর সি বিন্দুতে গ্যাসের অন্তঃস্থ শক্তি কত এটা বের করতে বলছে। ওকে। হ্যাঁ হ্যাঁ, আমার বি বিন্দুতে অন্তঃস্থ শক্তি হচ্ছে 50। সি বিন্দুটা আমি জানি না। এবং বি এবং এখান থেকে এখানে যেতে শোষিত তাপ কত? 90। তো দেখো আমরা যদি এটা লিখি, ঠিক আছে, এটা কি লেখা যায়? ইউসি। ওকে। আচ্ছা দেখো তো, এখান থেকে আমি এখানে গেলাম, ঠিক আছে, এই 2 পয়েন্টে আমার ভলিউম কত? ভলিউম 3 না? এখানে আমার ভলিউম 3, এখানে আমার ভলিউম 3। ভলিউম কি চেঞ্জ হয়েছে? ভলিউম চেঞ্জ হয় নাই, তাহলে কি ডেল ভি ইকুয়াল 0 না? এটা কি সমআয়তন প্রক্রিয়া? তাহলে কি হবে? এটা ইকুয়াল 0 হবে। তাহলে ডেল কিউ
ইকুয়াল ইউসি মাইনাস ইউবি, বা ইউসি ইকুয়াল ডেল কিউ প্লাস ইউবি। এখন ডেল কিউ কত? গ্যাস কর্তৃক শোষিত তাপ, মানে সিস্টেমে তাপ কত দেওয়া লাগছে? 90 জুল। তারপর এটা কত? 50। তাহলে কত হবে? একশো চল্লিশ জুল। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এরপর দেখো এবি পথে গ্যাস কর্তৃক শোষিত শক্তি, এটা হচ্ছে জিরো। সিতে আমি জানি কত, 140। ঠিক আছে, বিতে 50, সিতে 140, এতে জিরো। এখানে আমরা আগে সূত্র লিখে ফেলি। উম, আচ্ছা, এখন এ থেকে, আচ্ছা এ বি লিখছে না, সরি আমি এসি খেয়াল করছি। ধর এসির ক্ষেত্রে এ বি ক্ষেত্রে কি হবে এখান থেকে এখানে? তাহলে ইউ এ হচ্ছে তোমার কত, জিরো। ইউ বি হচ্ছে তোমার কত, 50 জুল। তারপর এখানে তোমার প্রেসার হচ্ছে কত, তোমার এ থেকে বি পথে প্রেসার হচ্ছে 10। তারপর ডেল ভি কত বলো? 3 - 1। তাহলে আমার ডেল ডব্লিউ হচ্ছে কত, পি ডেল ভি 10 to 20 জুল। ঠিক আছে, তাহলে আবার, তাহলে আমার সৌর শক্তি ডেল কিউ লাগবে। তাহলে ডেল কিউ এ বি সেটা সমান হচ্ছে আমার কত, ডেল ইউ ডেল ডব্লিউ। ঠিক আছে, তো ডেল ইউ হচ্ছে কত, 50, আর এটা হচ্ছে কত, 20। তাহলে টোটাল কত হবে, 70 জুল। ওকে, ওকে। এরপর তো দেখো চিত্রানুসারে এটা আদর্শ গ্যাসকে আবর্ত তাপগতি। আচ্ছা, সি এ পথে গ্যাস কর্তৃক ছেড়ে দেওয়া বা শোষিত তাপ কত? এই পথে গ্যাস কর্তৃক ছেড়ে দেওয়া বা শোষিত তাপ। হ্যাঁ, আচ্ছা সি এ প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? এটা তো আমার বুঝছি সমচাপ, এটা সমচাপ। এটা হচ্ছে কি সময় আয়তন, এটা সমষ্ণ। আচ্ছা যাই হোক, দেখো সি থেকে তুমি এ তে আসতেছো, তো আমি সি থেকে এ তে আসতে আমার ইন্টারনাল এনার্জি চেঞ্জ আমি বের করতে পারবো। ঠিক আছে, তারপর কাজ কি আমি বের করতে পারবো? কিভাবে? এটা সূত্র হচ্ছে কোনে, তুমি তুমি কিভাবে বের করবা? সি থেকে এ তে এই রাস্তায় চাপ কি 2? চাপ তো চেঞ্জ হচ্ছে, 30 ছিল পরে হচ্ছে 10। সূত্র ছিল এটা, চাপ চাপ ফিক্স থাকতে হবে তো। না না, এটাই ব্যাপার না। দেখো তুমি এ, সি থেকে এ তে তুমি এভাবেও তো আসতে পারো, সি থেকে বি তে এসে দেন বি থেকে এ তে। এই দুটোর জন্য আমি তো ক্যালকুলেশন করে রাখছি। সি থেকে বি তে কত এনার্জি, আমি যদি বি থেকে সি তে যদি 10 এনার্জি শোষণ করে, তাহলে সি থেকে বি তে গেলে 10 এনার্জি বর্জন হবে, ইনভার্স।
এই দুইটা জিনিস তো আমি জানি, তাহলে আমি দুইটা যোগ করলে তো হয়। দাঁড়া আমি রিভাইভ করি। আমরা বি থেকে সি তে গেলে কি হবে, কত হয় জানি, আমরা করছিলাম তো। গ্যাস কর্তৃক শোষিত তাপ 90 জুল। সি থেকে বিতে আসো, তাহলে কত হবে? হয়ে গেল। হুম। সি থেকে বিতে আসলে এটা যদি তাহলে কি উল্টা 90 জুল কি ইয়া করবে, মাইনাস মাইনাস হবে। তার বি থেকে এতে আসলে, এ থেকে বি তে যদি 70 জুল হয়, বি থেকে এতে আসলে কত, -70 হবে। -160 জুল। দেখি মিলে কিনা। 180 আসছে। হুম, এটা সমানই আসার কথা। আচ্ছা দেখো, আমরা এটা এভাবে চিন্তা না করি আর, যেহেতু এটা হচ্ছে না এভাবে, আমরা আরো সিম্পল চিন্তা করি। সেটা হচ্ছে আমরা ডেল ইউ ডেল বি এগুলো আস্তে আস্তে বের করার চেষ্টা করি। ডেল ইউ কত হবে, 140 থেকে তুমি শূন্যতে আসতেছো, -140। ডেল ডেল ডব্লিউ হচ্ছে তোমার এই যে লাইনটা, এই লাইনটার যে এরিয়াটা কভার করে রাখতেছে, ওই এরিয়ার ক্ষেত্রফল। ঠিক আছে, এই যে আমরা এই যে এরিয়া এসিইডি, এসিইডি কোনটা, এসিইডি, এই যে এই যেটুকু ছায়া পড়ে রাখছে না, এটা ক্ষেত্রফল। এটা ক্ষেত্রফল আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে বের করতে পারি। এতটুকু হচ্ছে 10, এতটুকু হচ্ছে কত, 30, সমান ইন্টু কত হবে, ইন্টু হচ্ছে 2। এত কষ্ট করে করছে। 10 প্লাস 30 ইন্টু কত, 2, হাফ দিয়ে গুণ দিতে হবে। 40 আসে আলটিমেটলি। ঠিক আছে, এই 40 জুল। তাহলে ডেল ডব্লিউ আমি জানি, তাহলে ডেল ইউ জানি, ডেল ডব্লিউ জানি, তাহলে ডেল এ বের করতে, ডেল কিউ বের করতে পারবো না? সেটা হচ্ছে এটা, 140 -40 এত। আর এটা মাইনাস কেন হয়েছে, কারণ এখানে ভলিউমটা কমতেছে। ঠিক আছে, এই সি থেকে এতে আসলে কি আমার ভলিউমটা কমে, ফলে আমার ডেল ভি হচ্ছে নেগেটিভ আসে, ফলে ওয়ার্ক ডান আমার নেগেটিভ হয়। পুরো সাইকেলটাতে তোমার গ্যাস কর্তৃক কৃত কাজ কত? এই এরিয়ার, এই যে সাইকেলটার যে এরিয়াটা কভার করতেছে, ও এরিয়ার ক্ষেত্রফল। তো তুমি সম্ভবত হাফ ইন্টু 2 × 20 দিয়ে বের করে ফেলতে পারো। আর নেগেটিভ হয়েছে এই কারণে, কারণ এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসতেছে, তো যদি ক্লকওয়াইজ হতো তাহলে পজিটিভ হইতো। ঠিক আছে, তারপর এটা দেখো।
কোন সিস্টেমে গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক কত? পি ইকুয়াল এ ভি স্কয়ার বা 2 ভি স্কয়ার। গ্যাসটির আয়তন তুমি 100 থেকে 250 নিয়েছো, তো প্রসারণের কৃত কাজ কত? তো এটা হচ্ছে ওই তোমার, এটা গ্রাফটা দেখতে এরকম হবে, ঠিক আছে? তো তুমি যখন এটা কত 100 থেকে 250 নিয়ে গেছো, লিটার কিউব, তো লিটার কিউবরে তুমি মিটার কিউব নিলে এটা আসে, তখন তার যে এরিয়া, এই এরিয়াটা হবে তোমার কি কৃত কাজ, ঠিক আছে? এখন তুমি এটা তো তুমি ইন্টিগ্রেশন তো শিখো নাই। আচ্ছা, এটা তুমি ইন্টিগ্রেশন শিখে দেন করবি আর কি, ঠিক আছে? হুম। গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ এর আগে পড়ে আসছে 9-10-এ, ঠিক আছে? গ্যাসের ক্ষেত্রে মোলার আপেক্ষিক তাপ দুই ধরনের হয়, এটা হচ্ছে তোমার স্থির চাপে আর এটা হচ্ছে স্থির আয়তনে। আর মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটা হচ্ছে এরকম: এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে যে তাপ লাগে, ঠিক আছে? তো এর একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। সিভি হচ্ছে তোমার যখন ভলিউমটা যখন স্থির, আর সিপি হচ্ছে যখন প্রেসারটা তোমার স্থির, ঠিক আছে? কই? হ্যাঁ, এটা এটা তো হচ্ছে মানে তুমি কয় মোল নিয়ে হিসাব করতেছো আর কি, ঠিক আছে? এটা মোল সংখ্যা আর কি। এটা ভাগ আছে কারণ এক মোলের কথা বলছো না, এই জন্য ভাগ দিয়ে এক করা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে সিপি আর সিবির মধ্যে বড় কে? তুমি দেখো এখানে এই এই ক্ষেত্রে তোমার কি ভলিউমটা কনস্ট্যান্ট না, ফলে কি কাজ কি হয়? কাজ তো জিরো হয়, ঠিক আছে? তো আর এই ক্ষেত্রে তো ভলিউম তো কনস্ট্যান্ট না, তো এক্ষেত্রে তোমার তাপ দুই উপায় রূপান্তর হয়, ডেল ইউ আর ডেল ডব্লিউ। এখানে জাস্ট ডেল ইউ তে হয়, ডেল ডব্লিউ তো হয় না। তো দেখা যায় সিপি তোমার সিবির চেয়ে বড়, এবং এদের অনুপাতকে বলা হয়, এটাকে কি ল্যামডা বলা হয়। যে এক পারমাণবিক গ্যাসের জন্য এই ল্যামডা মান হচ্ছে 1.66, দুই পারমাণবিকের জন্য 1.41, এটার জন্য 1.33, এবং এদের যে ডিফারেন্স সিপি মাইনাস সিবি সেটা হচ্ছে তোমার 8.314, মানে আর ওই ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক। এটি আদর্শ গ্যাসের ওয়াই কত এত, ফলে গ্যাসটির মূল আপেক্ষিক তাপ সিপি ও সিবি নির্ণয় করো। তোমরা সম্পর্ক কি জানি? সিপি বাই সিবি সমান ল্যামডা, সিপি মাইনাস সিবি সমান আর, আর হচ্ছে কত 2, এটা এটা তো ক্যালোরিতে দেওয়া, নাও নিয়ে যাও। 1 ক্যালোরি সমান কত? 4.2 জুল। তো এটাকে ইয়েতে নিয়ে গেলে 8.4 সামথিং এরকমই আসবে, ঠিক আছে? সিম্পল, জাস্ট এটার সময় এটা দেওয়া, এটার সময় এটা দেওয়া, দেন সিপি ইকুয়াল কি 2 প্লাস সিভি, সেটা এখানে বসাই দিব, অথবা সিপি ইকুয়াল 1.67 ইন্টু সিভি, সেটাও বসাই দিব। এই যে সিভি বের হয়ে গেলে দেন সিভি বের করে ফেলবো। তারপরে বয়েলস ল পড়ছো?
ফিজিক্সের ফার্স্ট পেপারে 10 চ্যাপ্টার ছিল, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টারে ছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো বয়েলস ল কি বলে? নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে তোমার প্রযুক্ত চাপ আয়তন কি প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। মানে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা ফিক্স রেখে তার আয়তন বাড়াও তাহলে প্রেসার কমে যাবে, যদি প্রেসার বাড়াও তাহলে কি আয়তন কমে যাবে। ফর এক্সাম্পল একটা কন্টেইনার চিন্তা করো যেখানে নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে, লিক হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে? এবং ওটাকে নির্দিষ্ট একটা টেম্পারেচার ফিক্স করে রাখা আছে। তুমি যদি এটা প্রেসার দিয়ে এরকম ইয়ে করে ফেলো, আয়তন কমায় ফেলো, তাহলে কি প্রেসার প্রচুর বাড়বে। আর যদি তোমরা উল্টা কাজটা করো তাহলে প্রেসার অনেক কমবে। তাহলে ভি প্রপোর্শনাল টু 1/p, ভি ইকুয়াল কে 1/p। তো পিভি ইকুয়াল কে বা কনস্ট্যান্ট। এটা সমান আমি কি এরপরে কি লিখতে পারি? পি1 ভি1 ভি2 ভি2। ঠিক আছে? এটা গ্রাফটা হচ্ছে এরকম দেখতে। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার যখন কি তোমার টেম্পারেচার ফিক্সড, নির্দিষ্ট পরিমাণ গ্যাস ফিক্সড। ঠিক আছে? পিভি ইকুয়াল ধ্রুবক। তোমার রুদ্রতাপীয় ক্ষেত্রে এটা এখানে একটু 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 ইয়ে আছে, সমস্যা আছে। তো তোমাকে উপরেরটা ইয়ে দিতে হয়, ল্যামড়া দিতে হয় রুদ্রতাপীয় ক্ষেত্রে। ঠিক আছে? ওখানে হিসাব নিকেশ একটু আলাদা হয় তো এই জন্য। ঠিক আছে? কারণ ওখানে তোমার টেম্পারেচারটা ফিক্সড থাকে না। রুদ্রতাপীয় ক্ষেত্রে তোমার যে পিভি গ্রাফ সেটাও কি এই কনস্ট্যান্টের কারণে একটু খাড়া হয় এভাবে। আর মানে পিভি গ্রাফ এরকম খাড়া থাকে আর সমষ্ণ গ্রাফ একটু এভাবে থাকে। তো সমষ্ণ প্রক্রিয়ার জন্য টি কনস্ট্যান্ট। ঠিক আছে? এখানে কিন্তু টি কনস্ট্যান্ট না। ঠিক আছে? এটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য, এটাও নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য। এখানে সূত্র হচ্ছে পিভি, বয়লের সূত্র। আর এখানে হচ্ছে বয়লের সূত্র একটু মডিফাইড করে ইউজ করা। পিভি ল্যামডা ইকুয়াল কনস্ট্যান্ট, তারপর টিভি ল্যামডা মাইনাস ওয়ান ইকুয়াল কনস্ট্যান্ট, তারপর টিপি ওয়ান মাইনাস ল্যামডা ল্যামডা ইকুয়াল কনস্ট্যান্ট। ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখতে হবে। তারপর এই প্রবলেমটা দেখো, টায়ারে রক্ষিত কোনো গ্যাসের চাপ এত প্যাসকেল, টায়ারটি হঠাৎ ফেটে গেলে, ঠিক আছে, এর আয়তন 6 গুণ হলে গ্যাসটি কত পরমাণুক বলে তুমি মনে করো। যে হঠাৎ ফেটে যাওয়া, হঠাৎ বিস্ফোরিত হওয়া, এরকম কেসে মনে ধরে নেবা সেটা কি রুদ্রতাপীয়। তাহলে এখানে এই কেসটা কি রুদ্রতাপীয়। তাহলে ইনিশিয়ালি ফেটে যাওয়ার আগে তোমার চাপ ছিল এত, ফেটে যাওয়ার পর তো সেটা বায়ুমণ্ডলের সাথে মিশে গেল, বায়ুমণ্ডলের চাপ হয়ে গেল, পিএফ হচ্ছে এত। এটা অ্যাটমসফিয়ারে দেওয়া, এটাকে প্যাসকেলে নিয়ে যেতে হবে। ঠিক আছে? ভি এফ ফাইনালটা হচ্ছে ইনিশিয়ালের 6 গুণ। ঠিক আছে? তো আমরা এই সূত্র আমি সমান আমি কি লিখতে পারি? আমি পি আর পি এফ আলাদা করে রাখি, আর ভি এফ আর ভি আলাদা করে রাখি, এটা লেখা যায় না? বি এফ বাই বিআই হচ্ছে 6। এদিকে হচ্ছে হিসাব করলে 10.83 আসে। দেন উপভোগকে আমি যদি হিসাব করে ল্যামডার মান বের করি সেটা 1.33 আসে। 1.33 কার জন্য? 3 পরমাণু গ্যাসের জন্য, যেমন কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে? বুঝছো? এটা পড়ো তো।
হুম, পারবে এটা? হুম, আচ্ছা এটা বাসায় করিও। ঠিক আছে। হুম, দাও আছে। এখানে মূলত দুইটা সূত্র ইউজ করা লাগবে। ঠিক আছে। প্রথম হচ্ছে P1 V1 এর থেকে তুমি V1 বের করার জন্য এনআরটি সূত্র একটা আছে না, পিভি ইকুয়াল এনআরটি, ওইটা ইউজ করা লাগবে। দেন V1 পেয়ে গেলে তুমি V2 বের করার জন্য এই সূত্রটা ইউজ করা লাগবে। তো এখানে একটা সাম আপ আছে, সামারি আছে মূলত। তো সমচাপের ক্ষেত্রে সিনারিও কেমন, গ্রাফটা পিভি গ্রাফটা কেমন হয় এবং তার কৃত কাজ কত হয়। ঠিক আছে। সমষ্ণর ক্ষেত্রে কি হয়, কেমন হয় এবং কৃত কাজ কত হয়। সমষ্ণর ক্ষেত্রে গ্রাফটা দেখতে পাচ্ছ যে এখানে একটু শোয়া নাই ভাবে। ঠিক আছে। ফলে কৃত কাজটা ইন্টিগ্রেশন দিয়ে করতে হয়, ইন্টিগ্রেশন দিয়ে করলে সেটা কত আসে, কৃত কাজ এনআরটি লন V2 বাই V1। ঠিক আছে। আর যদি রুদ্রতাপীয় হয় তখন তোমার একটু ঝামেলা আছে রুদ্রতাপীয় ক্ষেত্রে, সেটা এরকম আসে এনআর T2 - T1 নিচে 1 মাইনাস ল্যাম্ডা, এটা দিয়ে ভাগ দেওয়া লাগে। বুঝছো? না না, ব্র্যাকেট দেওয়া, ব্র্যাকেট মডুলাস না। তো দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, একটি ডিজেল ইঞ্জিনের ভেতরে এক বায়ুচাপ এবং হুম, উৎস কেমনে করতে হবে? একটি ডিজেল ইঞ্জিনের সিলিন্ডারের ভেতর এক বায়ুচাপ এবং 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 800 সেন্টিমিটার কিউব পরিমাণ বায়ু ছিল। ফলে চাপের দ্বারা তা 60 সেন্টিমিটার কিউব আয়তনে সংকুচিত করা হলো। এখানে বাতাসকে আদর্শ গ্যাস হিসেবে ধরে নাও, যার যার ল্যামডা হচ্ছে এটা, এবং সংকোচন প্রক্রিয়াটি হলো রুদ্রতাপীয়। ওকে। তো বায়ুর চূড়ান্ত তাপমাত্রা নির্ণয়, রুদ্রতাপীয় ক্ষেত্রে তোমার ইয়া সূত্র কি ছিল, T1 V1 T2 V2 1 - ল্যামডা 1 - ল্যামডা, নাকি ল্যামডা-1 ছিল? ল্যামডা-1 মনে হয় না, ল্যামডা-1, এই ল্যামডা-1। ঠিক আছে, এটা ল্যামডা-1। ঠিক আছে, এই সূত্র তখন ধরো T1 তুমি জানো 20, মানে কেলভিনে নিলে কত, 100, 200 কত, 93। V1 তুমি জানো কত, 800। V2 তুমি জানো কত, 60। T2 পাবা না? এই যে ওরা করে T2 বাই করছে এত। তারপর উপরোক্ত গ্যাস দ্বারা সম্পূর্ণ কাজের পরিমাণ কত হবে? তুমি যে এই যে গ্যাস দ্বারা কাজের পরিমাণ বের করতে বলছে, এক্ষেত্রে কক্ষ তাপমাত্রায় সমস্ত প্রক্রিয়ার সম্পূর্ণ কাজের সাথে তুলনার উদ্দেশ্যে গাণিতিক বিশ্লেষণ করো। মানে সমস্ত প্রক্রিয়া হলে কি হইতো ওইটার সাথে তুলনা করতে বলছে। তো কৃত কাজের সূত্র হচ্ছে W1 = NR 1 - ল্যামডা T2 - T1। T2 জানলাম, T1 জানি, N আমি জানি, তাই না? 1 মোল সবই জানি আমি, W1 বের করলাম এত। এটা যদি তোমার সমস্ত প্রক্রিয়া হইতো তাহলে সূত্র কিন্তু এটা হইতো না, সূত্র হইতো এটা। উষ্ণতা সেম থাকতো, টি হইতো কত, 298 কেলভিন। কারণ ওরা বলছে কি কক্ষ তাপমাত্রা সমস্ত প্রক্রিয়ার সাথে তুলনা করতে। তাহলে এন আর V2 - V1, V2 জানো V1 জানো করলে এটা আসবে। কোন জায়গায় বেশি আসছে?
দ্রুততা বিরততে কি গ্যাসের অপেক্ষিত কাজের মান বেশি আসছে। হুম। তাপ ইঞ্জিন, ওকে। আচ্ছা, আমরা কার্নো ইঞ্জিন নেক্সট ক্লাসে পড়ি, ঠিক আছে? কার্নো ইঞ্জিন পড়লে শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো এখন কি করবা তুমি? কার্নো ইঞ্জিন আর এন্ট্রপি এরপর শেষ মোটামুটি। লাস্ট দুইটা টপিক বাকি, কার্নো ইঞ্জিন আর এন্ট্রপি। আমরা এর মধ্যে যা যা করছি তুমি ওই এই সুন্দর করে বইটই খুলে ওখানে ম্যাথ গুলো করো, আর এখানে স্লাইডে যেগুলো দেওয়া আছে এগুলো কম, ঠিক আছে? আরো করতে হবে, ঠিক আছে? একদম সমষ্ণ প্রক্রিয়া দ্রুততার প্রক্রিয়া সব ভালো মতো বুঝে দেন আমরা ইঞ্জিনের দিকে আসি। ওকে, আচ্ছা, ক্লাস কালকেই হবে, হ্যাঁ? তো একটু এটা মাথায় রাখি। আচ্ছা, আল্লাহ হাফেজ।